প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ব্রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে সেন্টার অফ অরিজিন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ ক্রপস। তো এই বিষয়টি মূলত হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীর একেবারে শুরুতে সমস্ত যত আমরা এখন শস্য দেখি বা ফলজ উদ্ভিদ দেখি, এগুলো সব কিছুই একসময় বন্য অবস্থায় ছিল। তো বনে জঙ্গলে স্বাভাবিকভাবে যেগুলো জন্ম নিত সেগুলোকে আমরা বন্য ভ্যারাইটি বা ওয়াইল্ড ভ্যারাইটি বা ওয়াইল্ড রেস বলে থাকি। পরবর্তীকালে মানুষ যখন কৃষিকাজ শুরু করে, একেবারে আদিতে মানুষ যখন কৃষিকাজ বা এগুলোকে লালন পালন করে সেখান থেকে শস্য উৎপাদন করা বা ফল গাছ থেকে ফল আহরণ করা, এই কাজগুলো যখন নিজেরা করা শুরু করলো, তখন সেটাকে আমরা চাষাবাদ বলে থাকি বা এগ্রিকালচার বলে থাকি। এই এগ্রিকালচার বা কৃষিকাজের সূচনা থেকেই দেখা যায় যে মানুষ এই সব গাছ থেকে কিছুটা সিলেকশনের মাধ্যমে বা পছন্দের মাধ্যমে তারা কিছু কিছু ভ্যারাইটি আহরণ করে সেগুলাকে চাষাবাদ শুরু করেছিল, এবং যেগুলার থেকে খুব ভালো ফলাফল পাওয়া যেত বা শস্য পাওয়া যেত, সেগুলাই মূলত তারা আবাদ করত। এগুলো ক্রমাগতভাবে বিবর্তনের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এগুলা দেখা গেছে যে ক্রমাগত তাদের পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনের মাধ্যমে যে ভ্যারাইটিগুলো আমরা এখন দেখি, সেগুলা আরও বৈজ্ঞানিক বিবর্তন ঘটেছে বা পরীক্ষা নিরীক্ষা, এবং বর্তমানে যে আমরা সংকরায়ন পদ্ধতি দেখি বা জিন প্রকৌশল পদ্ধতি দেখি, এর মাধ্যমে দেখা যায় যে অনেক আবাদি ভ্যারাইটি বা আবাদি জাতের আবির্ভাব হয়েছে। এই বিষয়টাকে আমরা ডোমেস্টিকেশন বলে থাকি, যে বন্য জাত থেকে আবাদি জাত সৃষ্টির যে প্রক্রিয়া, সেটাকে আমরা ডোমেস্টিকেশন বলে থাকি। এবং এই বন্য জাতগুলা কোথায় ছিল, সেই বন্য জাতে যেখানে ছিল সেই স্থানগুলোকে আমরা সেন্টার অফ অরিজিন বা উৎপত্তি কেন্দ্র বলে থাকি। ডেভিলপ এই বিষয়ে 8টি উৎপত্তি কেন্দ্রের কথা বলেছেন, সেগুলো আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। ডোমেস্টিকেশন পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং ডোমেস্টিকেশনের মাধ্যমে বা আবাদীকরণের মাধ্যমে শস্যের যেসব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে সেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। সেন্টার অফ অরিজিনের গুরুত্ব আছে কিনা, যে এই বিষয়গুলা জানার কোনো প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আশা করি সম্পূর্ণ আলোচনাটি তোমাদের খুব ভালো লাগবে, এবং এ সংক্রান্ত যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলা তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি তোমাদের কোনো কমেন্টস বা মন্তব্য থাকলে সেটি করবে, আমি তার যথাযথ উত্তর দিব। এবং পাশাপাশি লাইক দেওয়ার বিষয়টি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেল যেটি রয়েছে, এটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তাতে করে দেখা যাবে যে আমরা প্লান্ট ব্রিডিং এর উপরে যেসব নতুন নতুন ভিডিও দিব সেগুলাও তোমরা উপভোগ করতে পারবে, দেখতে পারবে। তো আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো আমরা প্রথমেই 3টা টার্ম সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম যে টার্মসটি রয়েছে সেটি হচ্ছে ওয়াইল্ড রেস। ওয়াইল্ড রেস হচ্ছে বন্য প্রজাতি বা বন্য ভ্যারাইটি, অর্থাৎ যারা আদি অবস্থায় বা বনে জঙ্গলে যাদেরকে পাওয়া যেত, যেসব শস্য বা ফল গাছ পাওয়া যেত, তাদেরকে আমরা ওয়াইল্ড রেস বলে থাকি। এগুলো এখনো পাওয়া যেতে পারে। তো সেই ধরনের ভ্যারাইটিগুলাকে বা জাতগুলাকে আমরা ওয়াইল্ড রেস বলে থাকি। আর অপর দিকে যেগুলা মানুষ চাষাবাদের মাধ্যমে বা লালন পালনের মাধ্যমে যে ভ্যারাইটিগুলা তৈরি করেছে বা যে ভ্যারাইটিগুলা তৈরি হয়েছে, সেগুলোকে আমরা কাল্টিজেন্স বা কাল্টিভার বলে থাকি। এগুলোকে আমরা কাল্টিভেটেড ভ্যারাইটি হিসাবে আখ্যায়িত করতে পারি। আরেকটি টার্মস হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংক হচ্ছে এরিয়া রিচ উইথ ওয়াইল্ড রেস, অর্থাৎ যে স্থানগুলাতে বা যে এলাকাগুলাতে দেখা যায় যে বন্যজাত প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই এলাকায় এটিকে আমরা জিন ব্যাংক বলে থাকি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিবর্তনীয় প্যাটার্ন বা 3 টাইপস ইভলিউশনের মাধ্যমে যেটা হয়ে থাকে। এখানে 3 ভাবে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে বা ভেরিয়েশন হতে পারে। এই 3টা ধরনের মধ্যে প্রথম যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ভেরিয়েশন, অর্থাৎ আমরা মেন্ডেলের সূত্রের মাধ্যমে যে নতুন নতুন প্রজাতি বা ভ্যারাইটি সৃষ্টির যে বিষয়টা দেখি, সেটাকে মেন্ডেলিয়ান ভেরিয়েশন বলা হয়ে থাকে, বা এটাকে আমরা জেনেটিক্যালও বলতে পারি, যে বংশগতিক নিয়মে, বংশগতির সূত্রের মাধ্যমে যে ভেরিয়েশনগুলা বা বৈচিত্র্যগুলা সৃষ্টি হয়ে থাকে।
এটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো মিউটেশন আর একটা হচ্ছে মাইক্রো মিউটেশন। ম্যাক্রো হচ্ছে যে যেটা বৃহৎ পরিসরে যদি জিনের পরিবর্তন ঘটে সেটাকে আমরা ম্যাক্রো মিউটেশন বলে থাকি, যেমন জিয়ামেজ বা ভুট্টার মধ্যে আমরা এই ধরনের পরিবর্তন লক্ষ্য করি। আর মাইক্রো মিউটেশন হচ্ছে যেটা স্বল্প পরিসরে জিনের মধ্যে যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা মাইক্রো মিউটেশন বলে থাকি, যেমন হর্ডিয়াম ভালগেয়ার, এটার মধ্যে আমরা মাইক্রো মিউটেশন লক্ষ্য করে থাকি। নেক্সট ভেরিয়েশন সৃষ্টির আরেকটা পদ্ধতি হচ্ছে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, অর্থাৎ আন্তঃপ্রজাতিক সংকরায়ন। বিভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়নের মাধ্যমে বা ক্রসিং এর মাধ্যমে, যেটা আমাদের এই প্লান্ট ব্রিডিং এর যে আলোচ্য বিষয় সেটাই হচ্ছে মূলত ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন পদ্ধতি। এটার মাধ্যমে আমরা দেখি যে স্ট্রবেরি যেটা আছে, স্ট্রবেরির মধ্যে আমরা এই ধরনের ভেরিয়েশন বা বৈচিত্র্য আসতে দেখি। আর একটা পদ্ধতি হচ্ছে পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি হচ্ছে যে যদি আমরা জানি যে প্রত্যেকটা যারা ডিপ্লয়েড অবস্থায় থাকে তাদের মধ্যে দেখা যায় যে 2 সেট ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড উদ্ভিদ যেগুলো আছে তাদের মধ্যে 1 সেট ক্রোমোজোম থাকে। এই হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েডের চেয়ে যখন ক্রোমোজোম সেটের সংখ্যা বাড়তে থাকে তখন সেটাকে আমরা পলিপ্লয়েড অবস্থা বলে থাকি। তো পলিপ্লয়েডের এক্সাম্পল হিসাবে আমরা দেখি যে মুসা প্যারাডি সিয়াকা, এটি আমরা কলার মধ্যে দেখি যে কলার মধ্যে এই ধরনের প্লয়েড অবস্থার কারণে বা 2 এর অধিক ক্রোমোজোম সেট থাকার কারণে তাদের নতুন নতুন ভ্যারাইটি সৃষ্টি হয়েছিল, সেই অবস্থাটা আমরা কলার মধ্যে দেখতে পাই। তাই এই তিন ভাবে আমরা দেখি যে ভেরিয়েশন সৃষ্টি হতে পারে। নেক্সট আমরা আলোচনা করব সেন্টারস অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস, যে শস্যের সেন্টার অফ অরিজিন বা উৎপত্তি কেন্দ্র বিষয়টা আমাদের এটার অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে যে গ্রহণযোগ্য যে মতামতটা বা মতবাদ আমরা দেখি সেটা হচ্ছে টি.এন. বেবিলভের। উনি কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যে ওয়াইল্ড অ্যান্ড কাল্টিভেটেড রেসেস অফ ক্রপস, অর্থাৎ বন্য এবং আবাদি জাতের অনেক ভ্যারাইটি বা জাত সংগ্রহ করেছিলেন। সেগুলো ক্রপস ছিল, ফ্রুটস অ্যান্ড ইকোনমিক প্লান্টস, বিভিন্ন অর্থকরী উদ্ভিদও এর মধ্যে ছিল। He collected about 31,000 samples of wheat, অর্থাৎ গমের মধ্যে দেখা গেছে যে প্রায় 31,000 জাতের নমুনা উনি সংগ্রহ করেছিলেন। তো কাজটা বিশাল এবং ব্যাপক ছিল, এবং যার কারণে দেখা গেছে যে ওনার প্রণীত যে সেন্টার অফ অরিজিন, 8টা সেন্টার অফ অরিজিন আমরা দেখি, সেগুলা সারা পৃথিবীতেই সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়েছে। উনি এই সংগ্রহের ভিত্তিতে দুইটা থিওরি দিয়েছেন, টু থিওরিস। এক নাম্বার হচ্ছে যে মোর রেসেস অফ কাল্টিভার্স অর মোর ডিফারেন্ট ডায়াগনস্টিক ক্যারেক্টার্স, অর্থাৎ যে অঞ্চলটাকে আমরা সেন্টার অফ অরিজিন ধরবো সেখানে অনেক সংখ্যক কাল্টিভারের জাত থাকতে হবে, অথবা মোর ডিফারেন্ট ডায়াগনস্টিক ক্যারেক্টার্স, অথবা সেই কাল্টিভারগুলোর মধ্যে অধিক সংখ্যক শনাক্তকারী বৈশিষ্ট্য বা পৃথকীকরণ বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে সেটাকে আমরা সেন্টার অফ অরিজিন বলতে পারবো। দুই নাম্বার হচ্ছে যে সেন্টার অফ অরিজিন বলার জন্য মোর ওয়াইল্ড ভ্যারাইটি রিলেটিভস অর মোর ডমিনেন্ট জিনস সেখানে থাকতে হবে, যে ওই অঞ্চলে যদি আমরা দেখি যে প্রচুর পরিমাণে বা অধিক সংখ্যক বন্য জাত রয়েছে, অথবা সেই জাতগুলার মধ্যে মোর ডমিনেন্ট জিনস, অর্থাৎ প্রকট যে জিনগুলা, প্রকট যে বৈশিষ্ট্যগুলা সেগুলা যদি তাদের মধ্যে উপস্থিত থাকে, সেই অঞ্চলে উপস্থিত থাকে, তাহলেও সেটাকে সেন্টার অফ অরিজিন বলা যাবে। তাহলে এই দুইটা থিওরির মাধ্যমে মূলত বা বিশ্লেষণের মাধ্যমে মূলত সেন্টার অফ অরিজিন বিবেচনা করা হয়ে থাকে। সেন্টার অফ অরিজিন গুলাকে টাইপস অফ সেন্টার অফ অরিজিন অফ ক্রপস, যে এই সেন্টার অফ অরিজিন, 8টা সেন্টার অফ অরিজিন আছে, এগুলাকে আমরা প্রধানত আরো দুইটা ভাগে ভাগ করতে পারি টি.এন. বেবিলভের মতামত অনুসারে। একটা হচ্ছে প্রাইমারি সেন্টার অফ অরিজিন, প্রাথমিক উৎপত্তি কেন্দ্র। দিস এরিয়া হ্যাজ মোর ডমিনেন্ট জিনস, এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে প্রকট জিন থাকতে পারে। মোর ওয়াইল্ড রেসেস ইন নাম্বার এন্ড অ্যাবান্ডেন্স, এখানে বন্য যে জাতগুলা থাকবে তারা সংখ্যা এবং প্রাচুর্যে অনেক বেশি হবে। অথবা মোর কাল্টিভার্স, অধিক সংখ্যক আবাদি ভ্যারাইটি এখানে থাকতে পারে, তাহলে সেই জায়গাটাকে আমরা প্রাইমারি সেন্টার অফ অরিজিন বলবো। সেকেন্ডারি সেন্টার অফ অরিজিন কাদেরকে বলা যাবে? দিস এরিয়া হ্যাজ মোর ডাইভার্সিটি ডিউ টু ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, রিপিটেবল ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল সিলেকশন।
অর্থাৎ সেকেন্ডারি সেন্টার অফ অরিজিন যেটা আছে মাধ্যমিক কেন্দ্র, মাধ্যমিক উৎপত্তি কেন্দ্র, এই এলাকার মধ্যে বৈচিত্র্য থাকবে, প্রচুর পরিমাণে বৈচিত্র্য থাকবে এবং বৈচিত্র্যগুলা সৃষ্টির কারণ হচ্ছে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, আন্তঃপ্রজাতিক সংকরায়ন, এবং এই অঞ্চলে রিপিটেবল ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল সিলেকশন, অর্থাৎ এখানে দেখা যায় যে পুনঃ পুনঃ প্রাকৃতিক এবং কৃত্রিম নির্বাচনের ঘটনা ঘটে থাকে। তাহলে এই অঞ্চলটাকে আমরা সেকেন্ডারি সেন্টার অফ অরিজিন বলবো। সেন্টার অফ অরিজিন অফ ক্রপ প্লান্টস প্রপোজড বাই বেবিলভ, যে বেবিলভ 1935 সালে 8টা সেন্টার অফ অরিজিনের কথা বলেছেন, উৎপত্তি কেন্দ্রের কথা বলেছেন। এর মধ্যে 6টা হচ্ছে পুরাতন এবং 2টা নতুন ভাবে সংযুক্ত হয়েছে। এই 8টা হচ্ছে মোট the Chinese Center, Indo-Bangladesh Center and Indo-Malaysian Center, Central Asian Center, Near Eastern Center, Mediterranean Center, Ethiopian Center, 7 হচ্ছে Mexican and Central American Center, 8 হচ্ছে South American or Peruvian, Ecuadorian or Bolivian Center। তো আমরা প্রথম যে সেন্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে the Chinese Center. A total of 136 endemic plants are listed in the লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টার। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি উৎপত্তি কেন্দ্র, চাইনিজ সেন্টার, এবং এখানে প্রায় 136টি এন্ডেমিক উদ্ভিদ রয়েছে। এন্ডেমিক বলা হচ্ছে ওই উদ্ভিদগুলাকে আমরা এন্ডেমিক বলে থাকি যারা ওই অঞ্চল ব্যতীত পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, তাদেরকে আমরা এন্ডেমিক বলে থাকি। তো 136টার মধ্যে এখানে আমরা উদাহরণ হিসাবে 5টা আলোচনা করি, যে একটা হচ্ছে নেকেড ওট, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাভেনা নিউডা, সয়াবিন গ্লাইসিন ম্যাক্স, বিন হচ্ছে ফেসিওলাস ভালগারিস, মাস্টার্ড ব্রেসিকা জানসিয়া, অরেঞ্জ হচ্ছে সিট্রাস সাইনেন্সিস। 2 নাম্বার যেটা আছে সেটাকে আমরা 2টা উপকেন্দ্রে ভাগ করে থাকি। 2টা উপকেন্দ্রের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশ সেন্টার। এটা ইনক্লুডস আসাম, বাংলাদেশ এন্ড বার্মা বাট নট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস। অর্থাৎ এটার মধ্যে যে উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই অঞ্চলগুলা বাদ পড়েছে। এখানে 117টা উদ্ভিদ রয়েছে। এগুলার মধ্যে যেটা খুবই বহুল আলোচিত সেটা হচ্ছে রাইস হচ্ছে অরাইজা সেটিভা বৈজ্ঞানিক নাম, ম্যাঙ্গো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নেটিভ জুট বা দেশি পাট যেটা কর্কোরাস ক্যাপসুলারিস, কোকোনাট হচ্ছে কোকোস নিউসিফেরা, ব্ল্যাকবেরি হচ্ছে ইউজেনিয়া জাম্বোলানা। দ্বিতীয় উপকেন্দ্রটা হচ্ছে ইন্দো মালয়েশিয়ান সেন্টার, ইনক্লুডস ইন্দো চায়না অ্যান্ড দ্য মালয় আর্কিপেলাগো, 55 প্লান্টস। আর্কিপেলাগো অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ, যে যেখানে অসংখ্য দ্বীপ আছে মালয় অঞ্চলে, সেটাকে আমরা আর্কিপেলাগো বলে থাকি। এখানে আমরা যে প্রধান উদ্ভিদগুলা দেখি 55টা উদ্ভিদ রয়েছে। তার মধ্যে আমরা দেখি যে বানানা হচ্ছে মুসা প্যারাডিসিয়াকা, কোকোনাট হচ্ছে কোকোস নিউসিফেরা, সুগার কেন হচ্ছে স্যাকারাম অফিসিনেরাম, ক্লোভ বা লং সেটা হচ্ছে ইউজেনিয়া কেরিওফাইলাস, ব্ল্যাক পাইপার নিগ্রাম। 3 নাম্বার হচ্ছে সেন্ট্রাল এশিয়ান সেন্টার, ইনক্লুডস নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস অ্যান্ড কাশ্মীর, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান অ্যান্ড ওয়েস্টার্ন তিয়ানশি। 43 প্লান্টস। এখানে অঞ্চলে প্রায় 43টা উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে আমরা প্রধান যেগুলা দেখি তার মধ্যে রয়েছে হুইট, টিটিগাম এস্টিভাম, ক্লাব হুইট, টিটিগাম কম্প্যাক্টাম, পি, পাইসাম সেটাইভাম, মসুর, ল্যান্স স্কুলেন্টা, রেডিশ বা মূলা হচ্ছে রেফানাস সেটিভাস। 4 নাম্বার হচ্ছে নিয়ার ইস্টার্ন সেন্টার, ইনক্লুডস ইন্টেরিয়র অফ এশিয়া মাইনর, অল অফ দ্য ট্রান্সককেশিয়া, ইরান and the highlands of Turkmenistan, 83 স্পেসিস। এখানে প্রায় 83টা প্রজাতির উৎপত্তি কেন্দ্র রয়েছে। এগুলার মধ্যে আমরা দেখি প্রধান উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে ইনকর্ন হুইট, টিটিকাম মনোকক্কাম, ডুরাম হুইট, টিটিকাম ডুরাম, পি, পাইসাম সেটাইভাম, রাই হচ্ছে সিকেল সেরিয়াল। 5 নাম্বার আমরা যে উৎপত্তি কেন্দ্রটা দেখি মেডিটেরিয়ান সেন্টার, it includes all of the southern Europe and the northern Africa bordering the Mediterranean Sea, 84
লিস্টেড প্লান্টস, এখানে প্রায় 84টা উদ্ভিদ প্রজাতির উৎপত্তি হয়েছে। এর মধ্যে হচ্ছে ট্রাইফোলিয়াম ডিফেন্স, বার্লি, হর্ডিয়াম ভালগেয়ার, টার্নিপ বা শালগম, ব্রাসিকা, রাপা। 6 হচ্ছে ইথিওপিয়ান সেন্টার, ইনক্লুডস প্রেজেন্ট ইথিওপিয়া অ্যান্ড সারাউন্ডিং এরিয়াস, ইথিওপিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এর অন্তর্গত। এখানে আমরা প্রধান দুইটা উদ্ভিদের উৎপত্তি দেখি, একটা হচ্ছে কফিয়া অ্যারাবিকা বৈজ্ঞানিক নাম, বার্লি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিয়াম ভালগেয়ার। 7 নম্বর উৎপত্তি কেন্দ্রটা হচ্ছে মেক্সিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান সেন্টার, ইনক্লুড সাউদার্ন সেকশন অফ মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস অ্যান্ড কোস্টারিকা। এখানকার প্রধান উদ্ভিদগুলা হচ্ছে পাপায়া, কেরিকা পাপাইয়া, কোকো, থিওব্রোমা ক্যাকাও, সুইট পটেটো, আইপোমোয়া, বাটাটাস, অ্যারারুট, ম্যারান্টা অ্যারন্দিনেসিয়া, বিন হচ্ছে ফেসিওলাস ভালগারিস। সাউথ আমেরিকান সর্বশেষ যেটা আছে সাউথ আমেরিকান সেন্টার, এখানে 62 প্লান্টস লিস্টেড, এখানে 62টা উদ্ভিদ আমরা এই অঞ্চলে দেখি। এটার মধ্যে 3টা সাব সেন্টার রয়েছে, পেরুভিয়ান, ইকুয়েডোরিয়ান, বলিভিয়ান সেন্টার, দ্বিতীয় হচ্ছে চিলি সেন্টার এবং থার্ড হচ্ছে ব্রাজিলিয়ান প্যারাগুয়ান সেন্টার। এখানকার প্রধান উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে পটেটো, সোলানাম টিউবারোসাম, এবেশিয়ান কটন, গসিপিয়াম বারবাডেন্স, টমেটো হচ্ছে লাইকোপার্সিকন স্কুলেন্টাম এবং টোবাকো হচ্ছে নিকোটিয়ানা টাবাকাম। ইম্পর্টেন্স অফ সেন্টার অফ অরিজিন কনসেপ্ট, এই যে উৎপত্তি কেন্দ্রের যে ধারণাটা, এটা কেন গুরুত্বপূর্ণ? 3টা কারণে এখানে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। একটা হচ্ছে জার্মপ্লাজম ফর প্লান্ট ব্রিডিং, যে আমরা যখন দুইটা জাতের মধ্যে ক্রস করি, আমরা সাধারণত বন্য জাতের সাথে আবাদি জাতের ক্রস করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের এই বন্য জাতটা খুঁজে বের করার জন্য সেন্টার অফ অরিজিন জানা থাকতে হবে এবং সেই বন্য জাতটাকে আমাদের ধরে রাখতে হবে, সেটাকে সেটাকে লালন পালন করতে হবে, নার্সারিং করতে হবে। এই কাজগুলা করার জন্য আমরা এখানে গ্রিন হাউস পদ্ধতি রয়েছে, তারপরে অফ সিজন নার্সারিজ রয়েছে, অর্থাৎ যখন মৌসুম থাকে না, অন্য মৌসুমে সাধারণত এই ধরনের উদ্ভিদগুলা থাকে না, তখন সেগুলাকে আমরা যদি কোনো নার্সারিতে লালন পালন করি, সেটাকে আমরা অফ সিজন নার্সারি বলে থাকি। এক্সোটিক জার্মপ্লাজম করা যায়, যে ওই অঞ্চল বাদে অন্য কোথাও আমরা সেগুলা লালন পালন করতে পারি বা আবাদ করতে পারি, সেটাকে আমরা এক্সোটিক জার্মপ্লাজম বলে থাকি। তাহলে এই যে জার্মপ্লাজম বা জিন ব্যাংক, এই বিষয়টা ধরে রাখার জন্য এবং সেই বিষয়টাকে কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদের সেন্টার অফ অরিজিন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে। 2 নাম্বার যে বিষয়টা আছে মাইক্রো সেন্টার ফর জার্মপ্লাজম কালেকশন, অর্থাৎ আমরা দেখা যায় যে ক্ষুদ্র একটা অঞ্চল, সেই অঞ্চলে আমরা যদি অনেক সময় দেখা যায় যে সেন্টার অফ অরিজিনের অঞ্চলটা খুবই ছোট থাকে, তখন সেটাকে আমরা মাইক্রো সেন্টার বলে থাকি। এখন সেই মাইক্রো সেন্টারের মধ্যে কি কি ধরনের জাত আছে সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। তো এখানে 5 ধরনের জাতের কথা বলা হয়েছে, 5 এলিমেন্টস। একটা হচ্ছে ল্যান্ডরেস, যেটা আবাদি জাত হিসাবে থাকে, অবসোলিট ভ্যারাইটিস, অর্থাৎ যাদের সংখ্যা খুব কম তাদেরকে আমরা অবসোলিট বলে থাকি, কাল্টিভেটেড ভ্যারাইটিস, যেটা সাধারণত কৃষকরা করে থাকে বা আমরা জমিতে আবাদ করে থাকি, সেটাকে আমরা কাল্টিভেটেড ভ্যারাইটি বলে থাকি। ব্রিডিং লাইনস হচ্ছে আমরা প্লান্ট ব্রিডিং এর মাধ্যমে যে নতুন নতুন জাতগুলা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা ব্রিডিং লাইন বলে থাকি। অ্যান্ড ওয়াইল্ড ফর্মস অর রিলেটিভস যেটা আছে সেটা হচ্ছে যারা বন্য জাত বা বন্য জাতের কাছাকাছি যারা আছে তাদেরকে আমরা ওয়াইল্ড ফর্মস বা রিলেটিভস বলে থাকি। 3 নাম্বার যে গুরুত্বটা সেটা হচ্ছে ব্রড জেনেটিক বেসিস, অর্থাৎ এখানে দেখা যায় যে জিনগত যে ভিত্তিটা আছে সেটার একটা বড় ভিত্তি হচ্ছে সেন্টার অফ অরিজিন। এই সেন্টার অফ অরিজিনের মধ্যে আমরা জিনের একটা ব্যাংক হিসাবে বা এটার প্রাচুর্যতা হিসাবে আমরা সেই বিষয়গুলো দেখি। এখানে প্রিমিটিভ কাল্টিভার্স, অর্থাৎ একেবারে প্রথম দিকে যে সেই প্রাচীন কালে যখন যে জাতগুলা আবাদ করা হতো, জমিতে চাষাবাদ করা হতো, সেগুলোকে আমরা প্রিমিটিভ কাল্টিভার্স বলে থাকি। ল্যান্ড রেস, ভূমিতে সেখানে বিভিন্ন ধরনের যে জাতগুলা পাওয়া যায় এবং ওয়াইল্ড স্পেসিস এবং যে বন্য জাতগুলা রয়েছে, এগুলা দেখা যায় যে একটা জেনেটিক বেসিস বা ভিত্তি হিসাবে কাজ করে। তাহলে এই 3টা কারণে মূলত আমরা সেন্টার অফ অরিজিন কনসেপ্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো
তো ডোমেস্টিকেশন অফ ক্রপস অর্থাৎ আমরা এই যে বন্যজাত থেকে বিভিন্ন ধরনের আবাদি জাত আমরা সৃষ্টি করেছি, সেই আবাদি জাতগুলা সৃষ্টি করা বা সৃষ্টি হওয়া এই বিষয়টাকে আমরা ডোমেস্টিকেশন বলে থাকি। ডোমেস্টিকেশন বিভিন্নভাবে হয়েছে, প্লান্ট ব্রিডিং এর মাধ্যমে হয়েছে, প্রাচীনকালে কৃষকরা একভাবে করেছেন, বর্তমানে জিন প্রকৌশলের মাধ্যমে ডোমেস্টিকেশন অফ ক্রপস হচ্ছে। অর্থাৎ এই বন্য জাতগুলাকে আবাদি জাতে পরিণত করার পদ্ধতিটাকে আমরা ডোমেস্টিকেশন বলে থাকি। এবং এই ডোমেস্টিকেশন করার কারণে উদ্ভিদের জাতের মধ্যে অনেক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে। সেই কি বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে সেটা আমরা একটু আলোচনা করতে পারি। এক নাম্বার যেটা হচ্ছে ব্রোকেন অফ স্পাইক অর পটস। দেখা যেত যে বন্য জাতগুলার যে ফল, সেগুলার ফল বা পুষ্পবিন্যাস, যেটা স্পাইক ধরনের যে পুষ্পবিন্যাস, এগুলো দেখা যেত যে খুব সহজেই ভেঙে পড়ে যেত। এর ফলে সেগুলা কালেকশন করা বা আহরণ করা একটা কঠিন বিষয় ছিল। আবাদি জাতের মধ্যে সেটার অনেক উন্নয়ন হচ্ছে। সিড ডরমেন্সি হচ্ছে সুপ্ত, যেটা আছে যে বীজের সুপ্ততা, অর্থাৎ দেখা যায় যে অনেক বীজ আছে খুব দ্রুত অঙ্কুরিত হয়ে যায়, আবার অনেক বীজ আছে অনেক দীর্ঘ সময় পরে অঙ্কুরিত হয়। এই বিষয়গুলো আবাদি জাতের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমরা দেখা যায় যে অনেক বীজ আছে যেগুলা মাঠে পড়ার সাথে সাথে, মাটিতে ঝরে পড়ার সাথে সাথে অঙ্কুরিত হয়ে যায়, বা বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে অঙ্কুরিত হয়ে যায়। এর ফলে অনেক কৃষকের অনেক ক্ষতি হয়। এটা ডরমেন্সি যাতে দীর্ঘায়িত হয় এই ধরনের বীজের, সেটাও আমাদের একটা লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল, এবং আবাদি জাতের মধ্যে সেটার পরিবর্তন হচ্ছে। টক্সিক কেমিক্যালস যেটা আছে, যে অনেক উদ্ভিদের মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল, সেই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো দূর করাটা এটাও প্লান্ট ব্রিডিং এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যেমন আমরা খেসারির ডালের মধ্যে টক্সিক কেমিক্যালস পাই, যেটা দেখা যায় যে ল্যাথারিজম অবস্থা বা অবশ সৃষ্টি করে থাকে। গ্রোথ ন্যাচার যেটা আছে 4 নাম্বার, টিলারিং, ব্রাঞ্চিং এটসেট্রা, যে ধানের যে গোছা তৈরি হয় বা শাখা প্রশাখা, বিভিন্ন উদ্ভিদের শাখা প্রশাখা, এগুলো যত বেশি হয় ততই দেখা যায় যে ফলের পরিমাণ বা শস্যের পরিমাণ বৃদ্ধি পায়। সেই জন্য টিলারিং বাড়ানো বা ব্রাঞ্চিং বাড়ানো এটাও ডোমেস্টিকেশনের একটা উদ্দেশ্য ছিল। হাইট অফ প্লান্টস, অনেক উদ্ভিদ আছে দেখা যায় যে খুব দ্রুত লম্বা হয়ে যায়, কিন্তু সেই দ্রুত লম্বা হয়ে যাওয়ার কারণে ঝড় বৃষ্টি বা বিভিন্ন কারণে দেখা যায় যে সেগুলা ভেঙে পড়ে যেত। এই জন্য গাছগুলা, কিছু কিছু গাছ আছে সেগুলা যত খাটো হয় ততই সুবিধাজনক, আবার অনেক ফল গাছ আছে যেগুলা অনেক বড় হওয়াটা সুবিধাজনক বেশি ব্রাঞ্চিং এর জন্য। এই জন্য দেখা যাচ্ছে যে যেটা খাটো হওয়া উচিত সেটার ক্ষেত্রে আমরা খাটো জাত তৈরি করার চেষ্টা করেছি। লাইফ স্প্যান, যে দীর্ঘ কতদিন পরে ফল আসবে, ফুল আসবে, এই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। যে দেখা গেছে যে আমরা যেগুলা জমিতে চাষ করে থাকি, যে ধরনের শস্য, এটা যত দ্রুত শস্য দিবে বা ফল দিবে, এটা আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। যে ধানের ক্ষেত্রে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। এখন অনেক কম সময়ের মধ্যে দেখা যায় যে ধানের ফসল আনা সম্ভব হয়, এটা আমাদের জন্য খুবই লাভজনক একটা বিষয় হয়েছে। 7 নাম্বার হচ্ছে যে গ্রেইন সাইজ, যে দানাদার। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এটা বড় করতে পারলে আমাদের ভালো লাগে, আবার ধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার চালের সাইজটা যত ছোট হয় ততই সেটার দাম বাড়তে থাকে। এই জন্য এটারও পরিবর্তন ঘটেছে, আবাদি জাতের মধ্যে গ্রেইন সাইজের পরিবর্তন ঘটেছে। 8 নাম্বার যেটা আছে যে ইকোনমিক প্লান্টস, অর্থকরী যে উদ্ভিদগুলা রয়েছে, যেমন টোবাকো, টি, লেটুস, এগুলার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে যেমন টোবাকোর ক্ষেত্রে পাতার সাইজটা যত বড় হবে ততই সেটা ইকোনমিক হবে, সেই বিষয়টা আবাদি জাত সৃষ্টির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা আছে, যে কিছু কিছু ক্ষেত্রে যেমন সুগার ক্যান, পটেটো, সুইট পটেটো, এগুলা দেখা যায় যে তাদের কলম থেকে বা কুড়ির থেকে আমরা এগুলা আবাদ করে থাকি, এবং এগুলা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে খুব দ্রুত তাদের বংশবৃদ্ধি করা সম্ভব হচ্ছে। তো এগুলার আবাদি জাত সৃষ্টির ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 10 নাম্বার যে আমরা পলিপ্লয়েডি, অনেক উদ্ভিদের ক্ষেত্রে পলিপ্লয়েডি সৃষ্টি করার মাধ্যমে সুবিধা হয়েছে। যেমন পটেটো, এটা 2x বা 3x, এক্স মিন হচ্ছে এখানে জিনোম, অর্থাৎ কত সেট ক্রোমোজোম থাকবে সেটা। হুইট হচ্ছে 6x, রাইস হচ্ছে 4x, সুইট পটেটো হচ্ছে 8x, টোবাকো হচ্ছে 4x। অর্থাৎ এগুলো পলিপ্লয়েড অবস্থায় দেখা যায় যে অনেক বেশি শস্য উৎপাদন করে থাকে, এই জন্য এদের পলিপ্লয়েডই আমাদের কাছে অনেক কাঙ্ক্ষিত জাত ছিল। 11 হচ্ছে ডায়োসিয়াস টু মনোসিয়াস, যে অনেক সময় দেখা যায় যে
উভলিঙ্গ থেকে একলিঙ্গ করলে এগুলোতে লাভ হয় বেশি, যেমন পাপায়া, পামকিন, পাম এই ধরনের ক্ষেত্রে দেখা গেছে যে একলিঙ্গ উদ্ভিদ বা একলিঙ্গ জাত সৃষ্টি করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এটা হচ্ছে হোমোজিনিটি, যে দেখা যায় যে এগুলা যখন উভলিঙ্গ থেকে একলিঙ্গ করা হয়ে থাকে তখন এগুলার একই রকম জাত সৃষ্টি করা অনেক সুবিধা হয়ে যায়, যে একই রকম বৈশিষ্ট্যগুলো তারা ধরে রাখতে পারে, সেটাকে আমরা হোমোজিনিটি বলে থাকি, সমসত্বতা বলে থাকি। এবং এর ফলে দেখা যায় যে সেক্ষেত্রে বৈশিষ্ট্যের খুব বেশি পরিবর্তন ঘটেনি। এই জন্য বা প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রেও দেখা যায় যে হোমোজিনিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এইটার ক্ষেত্রে দেখা যায় যে হোমোজিনিটি, সমসত্বতা যদি আমরা সৃষ্টি করি তাহলে সেগুলোর থেকে ভালো সুবিধা পাওয়া যায় বা ভালো ফল পাওয়া যায় বা শস্য পাওয়া যায়, সেটা খুব কাঙ্ক্ষিত একটা বিষয় প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে। তা আমরা সেন্টার অফ ক্রপস সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি এবং এই আলোচনার মাধ্যমে আমরা সেন্টার অফ অরিজিন, 8টা সেন্টার অফ অরিজিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ইভোলিউশনারি প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি, বিবর্তনীয় ধরন সম্পর্কে আমাদের আলোচনা ছিল, গুরুত্ব, যে এই কনসেপ্টের গুরুত্ব কি, সেন্টার অফ অরিজিন কনসেপ্টের গুরুত্ব আমরা আলোচনা করেছি, প্লাস এই যে আবাদি জাত সৃষ্টির ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলা পরিবর্তিত হয়েছে বা তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য যেগুলা, সেগুলাও আমরা এখানে আলোচনা করেছি এবং এই বৈশিষ্ট্যগুলা প্লান্ট ব্রিডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমরা আগামীতে যেসব ভিডিও আপলোড দিব সেগুলা নিয়মিত দেখতে পারবে। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং অবশ্যই কোথাও দুর্বোধ্যতা থাকলে বা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি।